হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের নতুন একটা চ্যাপ্টার। এই নতুন চ্যাপ্টার হলো 6 নাম্বার চ্যাপ্টার বা ষষ্ঠ অধ্যায়। আজকের এই অধ্যায়ের আলোচনা হলো দ্বিতীয় মহাযুদ্ধ। এই দ্বিতীয় মহাযুদ্ধের কারণ সম্পর্কে আমি পয়েন্ট আকারে তুলে ধরব। তোমরা কথা জানো যে বিশ্বে 1914 থেকে 1918 সাল এই সময়ে প্রথম মহাযুদ্ধ শুরু হয়। এই প্রথম মহাযুদ্ধে ব্যাপক ধ্বংস, ক্ষয়ক্ষতি, মানুষের হত্যা হয়েছে। 20 বছর পর 1939 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয় 1945 সালে। দ্বিতীয় মহাযুদ্ধ প্রথম মহাযুদ্ধের থেকে আরও বেশি ব্যাপক, আরও বেশি ভয়াবহ, আরও বেশি বিধ্বংসী। এই যুদ্ধে 5 কোটি লোক মারা যায় পৃথিবীতে। এই যুদ্ধে 4 কোটি লোক আহত হয়। এই যুদ্ধের মধ্যে দিয়েই পরমাণু বোমা, মারণাস্ত্র তৈরি হয় এবং জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা বর্ষণ করে। তাই এই যুদ্ধের ক্ষতি পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। যাই হোক, এই দ্বিতীয় মহাযুদ্ধ একটি বিধ্বংসী যুদ্ধ। এই যুদ্ধ মানব সভ্যতার বিরোধী যুদ্ধ। এইরকম যুদ্ধ আগামী দিনে হলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় মহাযুদ্ধের আমি একটা ভিডিওতে বলেছি যে মানুষ যুদ্ধ সৃষ্টি করে, আবার মানুষই কিন্তু যুদ্ধকে মুক্ত করে বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারে। তাহলে যুদ্ধের জন্য দায়ী বিভিন্ন রাষ্ট্র তারা জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। তারা বিশ্ব ভ্রাতৃত্ব, ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটিকে তারা গুরুত্ব দেন না। তারা সংকীর্ণ জাতীয়তাবাদ, সংকীর্ণ রাজনীতি নিয়ে তারা খেলা করেন। যাই হোক, দ্বিতীয় মহাযুদ্ধের ফার্স্ট কারণ আমি উল্লেখ করতে চাই। এই যুদ্ধ হচ্ছে যুদ্ধের অন্যতম কারণ মতাদর্শগত কারণ। দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্বে 3টি মতাদর্শ আমরা দেখতে পাই। হিটলারের নাৎসিবাদী মতাদর্শ একনায়কতান্ত্রিক শাসনকে গ্রহণ করে। ইটালির মুসোলিনি ফ্যাসিবাদী পার্টি তৈরি করেন। ফ্যাসিবাদী যে মতাদর্শ, এটাও একনায়কতন্ত্রকে গ্রহণ করে। গণতন্ত্র এবং সমাজতন্ত্রের বিরোধী মতাদর্শ হলো নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ। এই মতাদর্শ গণতন্ত্রকে ধ্বংস করতে চাই। এই আদর্শ সর্বাত্মক রাষ্ট্রের মাধ্যমে একজন শাসকের নেতৃত্বে জনমতকে ধ্বংস করতে চাই, ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নিতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিতে চাই। তারা কিন্তু শ্রমিকদের ধর্মঘট করার অধিকার, বাক স্বাধীনতা সব কিছু কেড়ে নেয়।
সুতরাং এই মতাদর্শের সঙ্গে গণতান্ত্রিক মতাদর্শের সংঘাত হবে, সমাজতান্ত্রিক মতাদর্শের সংঘাত হবে, এটা খুব স্বাভাবিক। অন্যদিকে আমরা দ্বিতীয় মহাযুদ্ধের আগে একটা গণতান্ত্রিক মতাদর্শ দেখতে পাই। এই গণতান্ত্রিক মতাদর্শ হলো জনগণের মতামতের উপর ভিত্তি করে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক উপায়ে সরকার গঠন এবং সরকারের পরিবর্তন। এমন দেশ দ্বিতীয় মহাযুদ্ধের আগে আমরা দেখেছি ব্রিটেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে, সংসদীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে, রাষ্ট্রপতি শাসিত সরকার গ্রহণ করলেও সেটা গণতান্ত্রিক সরকার। ফ্রান্সে গণতান্ত্রিক সরকার। সুতরাং এই সমস্ত দেশ গণতান্ত্রিক আদর্শকে টিকিয়ে রাখতে চায়। আর এই সরকার, এই যে আদর্শ, এটা পুঁজিবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা আদর্শ। এই আদর্শ ধন বৈষম্য বজায় রাখতে চায়। ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। কিন্তু তবু এই আদর্শের মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হয়, যেখানে জনগণ নির্বাচনে অংশ নিতে পারে, একাধিক পলিটিক্যাল পার্টি অংশ নিতে পারে। ফ্যাসিস্ট পার্টি, নাৎসি পার্টি ওয়ান পার্টি সিস্টেম এবং ওয়ান পার্সনের ডিক্টেটরশিপকে স্বীকার করে, কিন্তু গণতন্ত্র তা করে না। তাই এই দুই আদর্শের সঙ্গে সংঘাত। ফ্যাসিবাদ, নাৎসিবাদ, এটা কিন্তু ধনতন্ত্রের চরম বিকাশ। এটা ধনতন্ত্রের চরম বিকাশের ফলে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয়, বিকৃত জাতীয়তাবাদ সৃষ্টি হয়, তার থেকে ফ্যাসিবাদ, নাৎসিবাদের জন্ম হয়। সুতরাং ধনতন্ত্রই হলো জন্মস্থান ফ্যাসিবাদ, নাৎসিবাদ। তবুও আমি বলছি ধনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদ, নাৎসিবাদের সংঘাত। আর এই ফ্যাসিবাদী শক্তি জাপানের সামরিক শক্তির সঙ্গে সমঝোতা করেছিল। তাই আমরা এখানে দুটো মতাদর্শের কথা জানলাম এবং এদের মধ্যে সংঘাত অনিবার্য। এটা দ্বিতীয় মহাযুদ্ধের কারণ হিসাবে কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি। আরেকটা মতাদর্শের সংঘাত আছে। সেই মতাদর্শটা কি? সেটা হলো মার্ক্সবাদ, লেনিনবাদের মতাদর্শ। সমাজতান্ত্রিক গণতন্ত্র, অর্থাৎ শ্রমজীবী মানুষের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার। যারা কাজ করবে তারা মজুরি পাবে, প্রত্যেক মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। এমন একটা মতাদর্শ, শ্রমজীবী মানুষের স্বার্থ যুক্ত মতাদর্শ, শোষণ মুক্ত একটা সমাজ কায়েম হবে, যেখানে ধনী দরিদ্রের ব্যবধানকে স্বীকার করা হয় না, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে অস্বীকার করা হয়। এমন একটা মতাদর্শ সোভিয়েত ইউনিয়নে ছিল। তাহলে দ্বিতীয় মহাযুদ্ধের আগে তিনটি মতাদর্শ, এই তিনটি মতাদর্শের মধ্যে সংঘাত অনিবার্য। তবে হ্যাঁ, আমরা দ্বিতীয় মহাযুদ্ধে দেখেছি সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক মতাদর্শের মধ্যে শক্তি জোট তৈরি হয়েছে। তার কারণ হলো যে সমাজতন্ত্র এবং গণতান্ত্রিক মতাদর্শের থেকে ভয়ঙ্কর হচ্ছে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, সামরিক সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্যে মার্ক্সবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা সমাজতান্ত্রিক ব্যবস্থার দেশ, স্ট্যালিন তার নেতা, রাষ্ট্রনায়ক, এবং এদের সঙ্গে ফ্রান্সের দালাদিয়ের প্রধানমন্ত্রী এবং চেম্বারলিন হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী, এদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। এটা হলো মতাদর্শগত কারণ। নাম্বার 2, ভার্সাই চুক্তির ত্রুটি। ভার্সাই চুক্তির উপরে আমার ভিডিও আছে, তোমরা দেখবে। ভার্সাই চুক্তি 1919 সালে প্যারিসে এই চুক্তি হয়, প্যারিসের বৈঠকে। এখানে ভার্সাই নগরীতে এই চুক্তি মিত্রশক্তির দেশগুলো তৈরি করে
243 পাতার চুক্তিপত্র জার্মান প্রতিনিধিদের, জার্মান উইমার গণতান্ত্রিক সরকারের প্রতিনিধিদের নিয়ে দিয়ে জোর করে সই করে নেওয়া হয়। এ চুক্তি মানে কি, দুই পক্ষের মতামত থাকে, দুই পক্ষের বক্তব্যগুলো আলোচনা, তর্ক বিতর্ক এইসব হয়, তারপরে সিদ্ধান্তের ভিত্তিতে চুক্তি হয়। জার্মানির উপর যে ভার্সাই চুক্তি চাপিয়ে দিয়েছিল মিত্র শক্তির দেশগুলো ফ্রান্সের নেতৃত্বে, সেই চুক্তি কিন্তু একতরফা চুক্তি ছিল। জার্মান প্রতিনিধিদের কোনো বক্তব্য বলার সুযোগই দেওয়া হয়নি। জার্মান প্রতিনিধিদের বক্তব্যগুলি লিপিবদ্ধ করা হয়েছিল 443 পাতার একটা বইয়ে, পুস্তকে। সেই পুস্তকটা মিত্র শক্তির প্রতিনিধিরা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। মিত্র শক্তির দেশগুলোর সমস্ত দোষ, প্রথম মহাযুদ্ধের দোষ জার্মানির উপরে চাপিয়ে দিয়েছিল। জার্মানিকে যুদ্ধ অপরাধী চিহ্নিত করে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে অর্থনৈতিক শর্ত আরোপ করে, রাজনৈতিক শর্ত আরোপ করে, সামরিক শর্ত আরোপ করে। জার্মানির অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, জার্মানির সামরিক শক্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। জার্মানির নিজস্ব সেনাবাহিনী থাকবে না, মাত্র 1 লক্ষ সেনা থাকবে, আর ওখানে থাকবে মিত্র শক্তিগুলির সেনা। জার্মানি অন্যায় করতে পারে, আর সব দোষ নন্দ ঘোষ, এটা ঠিক নয়। প্রথম মহাযুদ্ধের জন্য জার্মানি হয়তো বেশি দায়ী থাকতে পারে, কিন্তু ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত দেশ প্রথম মহাযুদ্ধের আগে ধোয়া তুলসীর পাতা ছিল না। তাদের অনেক অপরাধ ছিল, কিন্তু যেহেতু পরাজিত শক্তি জার্মানি, সেই জার্মান প্রতিনিধিদের উপর ভার্সাই চুক্তি জোর করে চাপিয়ে দেওয়া হলো। জার্মানির সার উপত্যকা, শিল্প উপত্যকা, খনিজ পদার্থে পরিপূর্ণ উপত্যকা, এই সমস্তগুলো ফ্রান্স দখল করে নেয়। ফ্রান্স 15 বছর ধরে এই অঞ্চল তার দখলে রাখে। কোন দেশের জাতি, কোন দেশের জনগণ এই চুক্তিটাকে মেনে নিবে? তাই তো ভার্সাই চুক্তির প্রতিশোধ নেওয়ার জন্য জার্মান জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এক্ষেত্রে হিটলারের বিরাট ভূমিকা আছে, আমি পরের পয়েন্টে আলোচনা করব। এটা হলো ভার্সাই চুক্তির ত্রুটি, তোমরা খাতায় লিখে নেবে। 3 নাম্বার পয়েন্ট, দ্বিতীয় মহাযুদ্ধের কারণ হিসাবে হিটলারের আগ্রাসী নীতি। হিটলারের আগ্রাসী নীতি, হিটলার এর উপর আমার ভিডিও আছে, তোমরা দেখছো। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন, জার্মানির একজন সাধারণ সৈনিক ছিলেন, যুদ্ধ করেন প্রথম মহাযুদ্ধে জার্মান সেনার পক্ষে। উইমার গণতান্ত্রিক সরকার, জার্মান প্রতিনিধিরা, তারা যে ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করেছে তার প্রতিবাদ করেন, এবং সামরিক নেতা, মিলিটারি নেতার সঙ্গে হাত মিলিয়ে তিনি সরকারকে উচ্ছেদ করবার চেষ্টা করলে 1923 সালে তাকে আটক করা হয়। আটক অবস্থায় তিনি মেন ক্যাম্প রচনা করেন, বই তৈরি করেন। এই বইটা জেল মুক্ত হলে 1925 সালে তিনি প্রকাশ করেন। 9 লক্ষ কপি ছাপিয়ে তিনি জার্মান জাতির মধ্যে বিতরণ করেন। এই বইয়ের মূল বক্তব্য হলো যে ভার্সাই চুক্তি অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। ভার্সাই চুক্তির শর্তগুলো উল্লেখ করে তার ত্রুটি উল্লেখ করেন, এবং জার্মান জাতিকে ঐক্যবদ্ধভাবে এই ভার্সাই চুক্তি অমান্য করতে হবে। হিটলার ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগী হয়ে পার্টি তৈরি করেন, নাজি পার্টি, এবং তিনি জার্মানির জনগণের মধ্যে প্রভাব বিস্তার করেন। তারপর ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসেন, এবং হিন্ডেনবার্গ যখন মারা গেলেন, চ্যান্সেলরের পদকে অবলুপ্ত করে চ্যান্সেলরের পদ এবং প্রধানমন্ত্রীর পদকে একত্রিত করে তিনি নিজেকে ফুয়েরার বলে ঘোষণা করলেন। এক নায়ক
বলে। তিনি আগ্রাসী নীতি গ্রহণ করেছিলেন, যে করে হোক আমাকে জার্মান জাতির সমর্থন নিতে হবে এবং ভার্সাই চুক্তির প্রতিশোধ নিতে হবে, দরকারে আমাকে যুদ্ধ করতে হবে। তিনি ক্ষমতায় এসেই সামরিক শক্তিকে বৃদ্ধি করেন, দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে অর্থনৈতিক বিকাশ ঘটান, কৃষি, শিল্প ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উৎপাদন বৃদ্ধি করেন, জনসমর্থন আদায় করেন এবং জার্মানি লীগ অফ নেশনসের সদস্য পদ ত্যাগ করে, জার্মানি নিরস্ত্রীকরণ চুক্তিকে অমান্য করে, জার্মানি লীগ অফ নেশনসের যে ইডিওলজি তাকে তিনি অস্বীকার করে সামরিক শক্তি বৃদ্ধি করেন। এক্ষেত্রে ইংল্যান্ড, ফ্রান্স বাধা দেয়নি, মার্কিন যুক্তরাষ্ট্র তো দেবেই না। তোমরা জানো মার্কিন যুক্তরাষ্ট্র এই সময় বিদেশ নীতির ক্ষেত্রে নিজেকে গুটিয়ে রেখেছিল, সে বিশ্ব রাজনীতিতে নিজেকে জড়াতে চাই না, এমন নীতি সে অনেক দিন ধরে গ্রহণ করেছিল। তার জন্য তো উইড্রো উইলসন তোমার যে চুক্তি করেছিল ভার্সাই চুক্তিতে, মানে সম্মেলনে, প্যারিসের সম্মেলনে উপস্থিত হয়ে যা যা চুক্তি করেছিলেন, 14 দফা দাবি গ্রহণ করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করেন এবং তার নীতি কার্যকরী হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে। যাই হোক, হিটলার এই আগ্রাসী নীতি গ্রহণ করে, আবিসিনিয়া দখল করে নেন। হিটলার স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কোকে সমর্থন করেন, এখানে ফ্রাঙ্কো ক্ষমতায় আসেন, এক্ষেত্রে হিটলারের ভূমিকা ছিল। হিটলার যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, হিটলার কিন্তু যুদ্ধ করে ভার্সাই চুক্তির প্রতিশোধ নেবে। এই যে আগ্রাসী নীতি দ্বিতীয় মহাযুদ্ধের একটা কারণ। 4 নাম্বার কারণ সাম্রাজ্যবাদী নীতি। দেখো, সাম্রাজ্যবাদী নীতি কি? সাম্রাজ্য বিস্তার করা। প্রতিটা রাষ্ট্র প্রথম মহাযুদ্ধের পর থেকে দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত এই 20 বছরে আমরা দেখতে পাই যে ইংল্যান্ড তার সামরিক শক্তি বৃদ্ধি করছে, ফ্রান্স তার সামরিক শক্তি বৃদ্ধি করছে। ফ্রান্স উপলব্ধি করেছিল যে ভার্সাই চুক্তির প্রতিশোধ নেবেই জার্মান জাতি, এবং হিটলারের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে গেলে সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে এবং তাকে জব্দ করবার জন্য অর্থনৈতিক দিক থেকেও আমাকে উন্নতি করতে হবে। ভার্সাই চুক্তি যেহেতু পরবর্তীকালে হিটলার পাওয়ারে এসে অমান্য করেছে, চুক্তির শর্ত সমস্ত অমান্য করেছে হিটলার, সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ফ্রান্স অস্ত্র তৈরি করেছে সাম্রাজ্য বিস্তারের জন্য বা নিজের সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য। ইংল্যান্ড তার সাম্রাজ্যকে বিভিন্ন দেশের উপনিবেশকে বজায় রাখবার জন্য অস্ত্র তৈরি করেছে। সুতরাং এই যে অস্ত্র প্রতিযোগিতা সাম্রাজ্য বিস্তার নীতির ফলে হয়, সুতরাং এইটা যুদ্ধের আবহাওয়া তৈরি করেছে। আর এই ইংল্যান্ড, ফ্রান্স, এই মিত্র শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করবে, তাই জার্মানকে শক্তিশালী করতে হবে। তাই জার্মানি সেখানে আমরা লক্ষ্য করেছি যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছে, যেখানে তোমার আবিসিনিয়া দখল করে নিয়েছেন হিটলার। তারপরে স্পেনের গৃহযুদ্ধে হিটলার মুসোলিনি সেনা পাঠিয়েছেন, সামরিক শক্তি সাহায্য করেছেন। সুতরাং এই সাম্রাজ্যবাদী নীতি দ্বিতীয় মহাযুদ্ধের একটা অন্যতম কারণ। 5 নাম্বার হচ্ছে পিস অফ প্যারিসের যে বৈঠক হয় 1919 সালে, সেখানে তো বড় বড় কথা বলা হয়েছিল। আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উইড্রো উইলসন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, এবং তারই সেই মিটিংয়ে উপস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতবর্ষের উপনিবেশের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করেছিল না। আমি একটা উদাহরণ দিই, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তোমরা জানো, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে ভারতের জাতীয় কংগ্রেস যুদ্ধে সমর্থন করলে তাহলে স্বায়ত্ত শাসন দেবে। ভারতের নেতাদের কাছে স্বায়ত্ত শাসনের দাবি ছিল, স্বায়ত্ত শাসন তো দিল না, উল্টিয়ে রাওলাট আইন, কুখ্যাত রাওলাট আইন, বিপ্লবীদের দমন পীড়ন করবার জন্যে একটা আইন তৈরি করলো রাওলাট আইন। তার মধ্য দিয়ে
ভারতবর্ষের যুব শক্তিকে, সশস্ত্র লড়াইকে স্তব্ধ করে দিয়েছিল, এবং তার প্রতিবাদে যে মিটিং হয়েছিল জালিয়ানওয়ালাবাগে, সেখানে নিরীহ 10,000 মানুষ সমবেত হয়েছিল নিরস্ত্রভাবে, তার উপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। তাহলে পিস অফ প্যারিসের বক্তব্যের সঙ্গে যে আত্মনিয়ন্ত্রণের অধিকার মানে পরাধীন ভূখণ্ডকে স্বাধীনতা দিতে হবে, দিয়েছে কি? না, দেয়নি। এছাড়া ফ্রান্স প্যারিসের শহরে, তার শহর প্যারিস, সেখানে দাদাগিরি ফলিয়েছে, তার জাতীয় স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে। সে ভার্সাই চুক্তির যে শর্তগুলি ছিল তার বেশিরভাগটা সে ভোগ করেছে। পিস অফ প্যারিস কোথায়? পিস শান্তি প্রতিষ্ঠার জন্যে আদর্শ গ্রহণ করতে হবে, সেই আদর্শগুলিকে তোমার কার্যকরী করতে হবে। কিন্তু পিস অফ প্যারিসের 5টা চুক্তি হয়েছিল, সেখানে অন্যায়মূলকভাবে এই চুক্তিগুলো হয়েছিল, নিরপেক্ষভাবে যুদ্ধ অপরাধী শাস্তি দাও, কিন্তু একটা ভুল করতে গিয়ে, একটা অন্যায়ের প্রতিকার করতে গিয়ে আরেকটা অন্যায় তো করা যায় না, কি তাই তো? তাহলে পিস অফ প্যারিসের ত্রুটি ছিল। 6 নম্বর, ইংল্যান্ড আর ফ্রান্স ফ্যাসিবাদ, নাৎসিবাদ, বিপজ্জনক, নক্করজনক, নগ্ন সাম্রাজ্যবাদ, জোর করে সাম্রাজ্য দখল করে নেবে, দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো ডেমোক্রেটিক রাইটস মানুষের থাকবে না, এমন আদর্শের উপর ভিত্তি করে যে রুল চালু হচ্ছে জার্মানিতে, ইটালিতে, তাহলে সেক্ষেত্রে ফ্রান্সের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আবিসিনিয়া দখল করে নিচ্ছে, হিটলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। নিয়েছে কি? নেয়নি। স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো মিলিটারি হেড, তাকে সাপোর্ট করলো সেখানে ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করবার জন্যে। যে জার্মানিতে ডিক্টেটরশিপ আছে, একনায়কতন্ত্র আছে, একজন ব্যক্তির হাতে শাসন ক্ষমতা আছে, আর ইটালিতেও একজন ব্যক্তির হাতে শাসন ক্ষমতা আছে, আর আমরা জেনারেল ফ্রাঙ্কোকে সাপোর্ট করছি, তার হাতে স্পেনের ক্ষমতা তুলে দিতে হবে। কেন এখানে প্রতিরোধ করতে পারেনি ইংল্যান্ড? কেন ফ্রান্স এটা প্রতিরোধ করতে পারেনি? ফ্রান্স যেটুকু উদ্যোগ নিয়েছে তার নিজের স্বার্থের জন্য, ইংল্যান্ড কিন্তু তাতে রাজি হয়নি, বলছে আমি তা পারবো না। আর হিটলার 1934 থেকে 1939 এই 5 বছরে যে মিলিটারি পাওয়ারকে বাড়িয়েছে, ইকোনমিক্যাল পাওয়ারকে বাড়িয়েছে, সেটা অবাক হওয়ার মতো। ফ্রান্স ভয় পেয়েছে, ইংল্যান্ড ভয় পেয়েছে। ফ্রান্স জাতীয় স্বার্থে ভার্সাই চুক্তির প্রতিশোধ গ্রহণ করলে হিটলার সেটা ফ্রান্সের উপরেই প্রথম করবে। আর বাস্তবে আমরা দেখেছি 1940 সালে ফ্রান্সকে আক্রমণ করে 1 বছরে ফ্রান্স দখল করে নিয়েছিল। 24 ঘন্টার মধ্যে ধুলো ঝড় উঠিয়ে দিয়েছিল হিটলারের সেনাবাহিনী, পরাজিত হয়েছিল ফ্রান্স। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রান্স তো উদ্যোগ নিতে পারেনি, তোষণ করেছে, তোষামোদ করেছে হিটলারকে, মুসোলিনিকে তোষণ করেছে। 1938 সালে মিউনিখ চুক্তি কি? হিটলার মুসোলিনিকে তোষণ করা। ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী দুজনেই হিটলার মুসোলিনিকে তোষণ করেছে যাতে হিটলার আক্রমণ না করে। কিন্তু আক্রমণ করবে তার কাজটা তো তোমরা আগে থেকেই করে রেখেছো, ভার্সাই চুক্তি অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছো। এইবার স্ট্যালিন, রাশিয়ার রাষ্ট্রনায়ক, স্ট্যালিনের বিপদ কোন দিক থেকে? গণতান্ত্রিক সরকার ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র আমার শত্রু,
আবার ফ্যাসিবাদ নাসিবাদ ভয়ঙ্কর শত্রু, তার থেকে বড় শত্রু। তাই তাই স্ট্যালিন ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে অনেকটা বন্ধুত্ব রাখতেন। আর এক্ষেত্রে গণতান্ত্রিক শক্তি আর ফ্যাসিবাদী শক্তি যদি একসঙ্গে আক্রমণ করে, তাহলে সমাজতন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। তাই অনাক্রমণ চুক্তি করলেন হিটলারের সঙ্গে 1939 সালে। অনাক্রমণ চুক্তি, যে আমি আপনাকে আক্রমণ করব না, আর আপনিও আমাকে আক্রমণ করবেন না। এইটাই হলো জার্মানি আর রাশিয়ার মধ্যে, সোভিয়েত রাশিয়ার মধ্যে চুক্তি হয়েছিল। তাহলে আমরা দেখছি যে হিটলার মুসোলিনি এর বিপক্ষে, জার্মান, জাপান, ইটালির বিপক্ষে তোষণ নীতি গ্রহণ করেছিল ইংল্যান্ড এবং ফ্রান্স। 7 নম্বর, সংকীর্ণ জাতীয়তাবাদ। আমরা একাধিক ভিডিওতে দেখছি সংকীর্ণ জাতীয়তাবাদ মানে কি বলতো? প্রত্যেকটা জাতি, দেশের জনগণ এখানে হিন্দু মুসলমানের বিভাজন করবে না, কোনো ধর্মের ভিত্তিতে নয়। সব মানুষ, হোল পিপল অফ দি স্টেট, সমস্ত মানুষ দেশকে ভালোবাসবে। দেশের মানুষের মধ্যে ভাষাগত পার্থক্য থাকতেই পারে, সংস্কৃতিগত পার্থক্য, বিভিন্ন এলাকার সংস্কৃতি বিভিন্ন রকমের, বিভিন্ন ঐতিহ্যের মানুষ থাকতে পারে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকতে পারে, বিভিন্ন বর্ণের মানুষ থাকতে পারে, সুতরাং এই যে ভিন্নতা থাকা সত্ত্বেও একতা এবং ঐক্যবদ্ধ হয়ে দেশের সব কিছুকে ভালোবাসবে। দেশের যেমন গঠনমূলক সমালোচনা করবে এবং পাশাপাশি দেশকে ভালোবাসবে, দেশকে রক্ষা করার মানসিকতা তৈরি হবে, গভীরভাবে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকবে জাতি। সেটাই হলো জাতীয়তাবাদ। সেটা ভালো। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে ভারতের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল তাড়ানোর জন্যে, আদর্শ জাতীয়তাবাদ। আমি ভিডিও করেছি ম্যাৎসিনির কথা, তোমাদের আমি আলোচনা করেছি। ম্যাৎসিনি ইটালির ঐক্য আন্দোলনের জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন, 2 কোটি ইটালিবাসীর মধ্যে জাতীয়তাবাদ, দেশপ্রেম তৈরি করেছিলেন। এটা হলো আদর্শ জাতীয়তাবাদ। কিন্তু এমন জাতীয়তাবাদ নয় যে নিজেকেই শুধু ভালোবাসবো, নিজের দেশকে ভালোবাসবো আর অন্য দেশের সবকিছু খারাপ অথবা ঘৃণা করতে হবে। আদর্শ জাতীয়তাবাদ হলো নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। আর বিকৃত জাতীয়তাবাদ কি? শুধু নিজে বাঁচো, অপরকে মারো। অন্য দেশের ভাষা সংস্কৃতি যদি ভালো হয় ভালো বলতে হবে, অন্য দেশ যদি ভালো হয় ভালো বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। সেখানে একগুঁয়েমি করে যে আমরাই শ্রেষ্ঠ জাতি, এই যে হিটলার বলেছিলেন, হিটলারের ভিডিওতে আমি বলেছি, এটা হতে পারে না। শ্রেষ্ঠ জাতি অনেক হতে পারে, শ্রেষ্ঠ জাতিকে সেটা মানুষ বিচার করবে। সুতরাং এই যে সংকীর্ণ জাতীয়তাবাদ, আমরা লক্ষ্য করেছি প্রথম মহাযুদ্ধের আগেও ফ্রান্সে আহত জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল। ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়েছিল সেডানের যুদ্ধে। সেই যুদ্ধের প্রতিশোধ দিতে হবে ফ্রান্সের জাতিকে, তারা ঐক্যবদ্ধ হয়েছিল। তার জন্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একটা পরিবেশ তৈরি হয়েছিল। ওই ইংল্যান্ড প্রচার করেছিল, রাশিয়া প্রচার করেছিল আমরাই হলো শ্রেষ্ঠ জাতি। আর জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম তো বলেইছিলেন আমরা হলো শ্রেষ্ঠ। তাহলে এতগুলো শ্রেষ্ঠ তো হবে না। তাহলে এমন যে জাতীয়তাবাদ মানুষের মধ্যে তৈরি করা হয়, তাহলে সেটা হলো বিকৃত জাতীয়তাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ। এইটা কিন্তু যুদ্ধ সৃষ্টি করে। সংকীর্ণ জাতীয়তাবাদ, বিকৃত জাতীয়তাবাদ যুদ্ধ সৃষ্টির একটা কারণ। দ্বিতীয় মহাযুদ্ধের আগে এই ধরনের জাতীয়তাবাদ একাধিক দেশের সরকার, রাষ্ট্রের কর্ণধার, শাসক, তারা কিন্তু সৃষ্টি করেছিলেন। হিটলার করেনি। আর্য জাতির রক্ত হলো বিশুদ্ধ রক্ত, এটা হলো শ্রেষ্ঠ জাতি।
আমার দেশে আর্য জাতি ছাড়া অন্য জাতি থাকবে না, দেশের অন্য দেশের জাতিগুলিকে ধ্বংস করতে হবে। এই যে মানসিকতা সৃষ্টি, এটা সংকীর্ণ জাতীয়তাবাদ। মুসলিনি ঘোষণা করেছিলেন ফ্যাসিস্ট যারা তারাই সমস্ত সমস্যার সমাধান করবে, রাষ্ট্রের বাইরে কিছু থাকবে না। আরে মুসলিনি বলেছিলেন যে নারী যেমন সন্তান ধারণ করবে প্রকৃতিগতভাবে, নারী মানেই সে সন্তান ধারণ করবে, স্ত্রী মানে সে সন্তান ধারণ করবে, আর পুরুষ মানে কি ঠিক তেমনই নারীর মতো যুদ্ধ করবে। যুদ্ধ করা তার ওই নারীর সন্তান প্রসব করার মতোই। এ তো যুদ্ধনীতি, এ তো যুদ্ধনীতি। আর যুদ্ধের লক্ষ্যই হবে তার জন্য সন্তান প্রোডাকশন বাড়াইতে হবে। যে নারী যত সন্তান প্রসব করবে তাকে পুরস্কৃত করা হবে, রিওয়ার্ড দেওয়া হবে। এগুলো কি? এগুলো হচ্ছে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি। সেখানে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি ও ব্রিটেন করেছে। তোমরা জানো যে ভারতবর্ষের উপনিবেশ ছিল তার, ভারতের মানুষকে কালাআদমি বলে গালিগালাজ করত। তোমরা তো জানো যে কিভাবে ভারতীয়দের একটা গালাগালি করত ব্রিটিশ অফিসাররা। বিদেশের মাটিতে সে এরকম মানসিকতা সৃষ্টি। সুতরাং তার যে ইংরেজ জাতি, ফর্সা জাতি, আর তারা তো প্রমাণ করেছে, ম্যান্ডেলার যে আন্দোলন, ইংল্যান্ড, আমেরিকা, তারা সাদা মানুষের চামড়ার সরকারকে সাপোর্ট করেছে, বোথা সরকারকে সাপোর্ট করেছে। সেই মানুষটা কালো মানুষের যে রাজনৈতিক অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের জন্য লড়াই করেছিল। সুতরাং উগ্র জাতীয়তাবাদ ভালো নয়, বা সংকীর্ণ জাতীয়তাবাদ ভালো নয়। 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর কারণ দ্বিতীয় মহাযুদ্ধে রোম বার্লিন টোকিও জোট। ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স শক্তি জোট গঠন করেছে, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধ তো পরিকল্পিত যুদ্ধ না। হিটলার তো ভার্সাই চুক্তি অমান্য করবেই, আর যারা এই চুক্তির সুফল বলি ভোগ করছিল তারা কি ছাড়বে? ছাড়বে না। আর তারাও বুঝতে পেরেছিল যে ভার্সাই চুক্তির মধ্যেই আর একটা যুদ্ধের বীজ বপন করা হয়েছে। তাও করতে হবে। সুতরাং এই যে তারা ফ্যাসিবাদ, নাৎসিবাদ যে ভয়ঙ্কর, তার হাত থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের কমিউনিটার অর্থাৎ আমাদের মধ্যে শক্তি জোট করে তুলতে হবে। আবার এটাও আমরা দেখছি যে 5 বছরে তারা কিন্তু মাথা তুলে আঙুল উঁচিয়ে হিটলার মুসলিনির সঙ্গে কথা বলতে পারেননি। তাহলে এইবার হিটলার, মুসলিনি, জাপানের প্রধানমন্ত্রী মিস্টার তোজো, এরা তো শক্তি জোট গঠন করবে পাল্টা হিসাবে। রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি জোট গঠন করলো 1937 সালে। রোম হচ্ছে ইটালির রাজধানী, বার্লিন হলো জার্মানির রাজধানী, কি তাই তো? আর টোকিও হলো জাপানের রাজধানী। এই 3টি দেশ জোটবদ্ধ হলো প্রথম মহাযুদ্ধের আগে যারা মিত্র শক্তি আর যারা পিস অফ প্যারিসের দাদাগিরি করেছে তাদের ধ্বংস করতে হবে। তার জন্যে অক্ষ শক্তি কাকে বলে? অক্ষ শক্তি হলো যে দেশ প্রথমে আক্রমণ করে তাকে বলে অক্ষ শক্তি। আর সেই আক্রমণকে প্রতিহত করার জন্য, সেই যুদ্ধকে প্রতিহত করার জন্য যারা যুদ্ধ করে তারা মিত্র শক্তির দেশ। ঠিক আছে? আমি প্রথম মহাযুদ্ধে বলেছি ওখানে অক্ষ শক্তি কারা, মিত্র শক্তি কারা। দ্বিতীয় মহাযুদ্ধের আগে এই যে শক্তি জোট, এই জোটের ফলে অক্ষ শক্তি জোট গঠন করলো হিটলার, মুসোলিনি, মিস্টার তোজো, জাপানের প্রধানমন্ত্রী। এইবার আমরা 9 নম্বর কারণ বলবো, প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ মানে যে কারণটা
দিশলাইয়ের কাঠি মারার মতো কাজ করে। একাধিক কারণ আছে, ক্ষোভ বিক্ষোভ সব পরোক্ষ কারণ এগুলো। ক্ষোভ বিক্ষোভ, ভাষায় ত্রুটি, মতাদর্শগত সংঘাত, এগুলো দীর্ঘমেয়াদী মতাদর্শগত সংঘাত। বহু দিন ধরে এই সংঘাত চলতেই থাকে। কিন্তু এই যে সরাসরি যে কারণটা হলো সেটা প্রত্যক্ষ করে হিটলার পোল্যান্ড আক্রমণ করলেন। হিটলার বুঝতে পেরেছিলেন ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। আমি প্রথমে ফ্রান্সকে দখল নিয়েছিলেন। 24 আওয়ার্স, উইদিন 24 আওয়ার্স হিটলারের সেনাবাহিনী ধুলোর ঝড় উড়িয়ে দিয়েছিল ফ্রান্সের মাটিতে। ফ্রান্স পরাজিত হয়েছিল। ফ্রান্স তার নিজের উপনিবেশ ভিয়েতনাম ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এখানেই বড় প্রমাণ। এটা প্রত্যক্ষ কারণ। হিটলার পোল্যান্ড আক্রমণ করলেন এবং এখানে হিটলার বুঝতে পেরেছেন যে আমাকে যুদ্ধ করতে হবে ইংল্যান্ড ফ্রান্সের সঙ্গে। আর সেই জন্যে একটুখানি হলেও বুদ্ধি খাটিয়ে তিনি অনাক্রমণ চুক্তি করলেন স্ট্যালিনের সঙ্গে অনাক্রমণ চুক্তি করলেন, যে তিনটি শক্তি যাতে একজোট হতে না পারে। অনাক্রমণ চুক্তি সোভিয়েতের স্ট্যালিনকে হিটলার বললেন যে আপনি আমাকে আক্রমণ করবেন না, আমিও আপনাকে আক্রমণ করব না। কিন্তু হিটলারের বাহিনী আক্রমণ করেছে, আমরা দেখেছি, আলোচনা আমি অনেক ভিডিওতে করি, এখানেও জানবে যে আক্রমণ উনি করেছেন, অনাক্রমণ চুক্তিকে অমান্য করেছেন। হিটলার 1 সেপ্টেম্বর যখনই পোল্যান্ড আক্রমণ করলো, তখন কি হলো? ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডকে সাপোর্ট করবে, এটা হিটলার উপলব্ধি করেই রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি করেন। কিন্তু মন থেকে এটা চুক্তি না, তার বড় প্রমাণ পরে আক্রমণ। যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল। আমি যুদ্ধের বিবরণ পরে ভিডিওতে আমি বলবো। এখানে পরে আরেকটা ভিডিও করতে হবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেল। এই অবধি আজকের আলোচনা। তাহলে দ্বিতীয় মহাযুদ্ধের মহাযুদ্ধের কারণ আমি 9টা পয়েন্টে আলোচনা করেছি। তোমরা ভিডিও চালিয়ে খাতায় লিখে নেবে, তাহলে তুমি পারবে। আর এসব শর্ট কোশ্চেন তো পারবেই, কোনো ব্যাপার না। একেবারে সোজা ভিডিও শুনবে, শর্ট কোশ্চেন একেবারে জলের মতন সহজ হয়ে যাবে। তোমরা মানে সহায়িকা থেকে এ বই সে বই না করে ভিডিও শুনবা আর টেক্সট বইটা একবার ফলো করবা, তাহলে কিন্তু সব কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। এই বলে আমার পাশে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আমি এখানে আলোচনা শেষ করলাম।